ওই ডাস্টবিনে কুকুরগুলোর সাথে নোংরা খাবারগুলো নিয়ে টানাটানি করছিস, আর এখন কি না ওই নোংরা খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকেছে। মানুষ এখন কুকুরের ইজ্জত অনেক বেশি। বলিস কি রে বাবা? মানুষের থেকে কুকুরের ইজ্জত বেশি? নিশ্চয়ই বাবু, তোমার আমার মতো সাধারণ মানুষ যেখানে ছিল না সেই সুপার স্পেশালিটি হাসপাতালে একটা কুকুরের মিনি কথা ডায়াগনোসিস করে দেয়। চুপ, একদম চুপ। এই অপ্রিয় সত্যি কথা একদম বলবি না। ওদের পুলিশ প্রশাসন জানতে পারে না তোকে দেশদ্রোহী বলে জেলে পুরে দেবে। আমি জানি তো, এতে তো হবু চন্দ্র রাজা আর হবু চন্দ্র মন্ত্রীরা করতে চলছে। এতে তো দু টাকা কিলো চাল পাওয়া যায়, এদিকে বাজারের দর আর আগুনের বাজার সবজির দর আর বাজার চালানি করে আগুন। একদম মানুষ চাল চিবিয়ে খেয়ে পেট ভরা গেছে। ঠিক কথা বলছিস রে বাবা। একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ দেশে ইঞ্জিনিয়ারের ছড়াছড়ি। একদম ঠিক কথা বলছিস রে বাবা। এই আমাদের এলাকায় একজন শিল্পপতি কারখানা বানাতে এলো, কারখানার কাজও শুরু হয়ে গেল। ভাবলাম যে কোনো একটা কাজ যদি নেবো, কিন্তু হঠাৎ একদিন একদল নেতা ও মন্ত্রী এসে এই সাধারণ মানুষের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে ওই কারখানার কাজটাকে বন্ধ করে নিল। সারা রাত যেমন বেকার তেমন বেকারই রয়ে গেল। আরে কারখানায় চাকরি করতে হবে কথা কে বলেছে ভাইয়া? তার চেয়ে তেলে বাজার দোকান দাও, বুঝলে ভাইয়া? তেলে বাজার দোকান, আর তেলে বাজার দোকান দিয়ে কলকাতায় ইনকাম হবে। এদেশে জনগণ একেবারে প্রকার হত। আরে বাবা, দোকানের সামনে তেলে ভাজা আর পিছনে খড়ের চিঠি। কিছু বুঝলে ভাইয়া? মানে চুল্লু চুল্লু দেখবে বছর ঘুরতে ঘুরতে তুমি গাড়ি বাড়ি করে একেবারে লাখপতি হয়ে গেছো। আমার এই গরিব কানার দেখি সেই পাগলার না কিছুক্ষণ আগে ওই কাশ্মীরের কুকুরগুলোর সাথে খাবারের পাতা নিয়ে টানাটানি করছে। হ্যাঁ স্যার, ও ওর মধ্যে যুক্ত রেখে ওকে আমি তাড়াতে এসেছিলাম। এসে দেখলাম এমন ভালো ভালো কথা বলছিল যে নিশ্চয়ই ছিয়া কাদায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছিল। ওর ব্যবস্থা আমি করছি, কিন্তু তুমি? আমি স্যার আপনার ভাইয়ের বিয়ের বৌমাদের ক্যাটারার কাজে দিয়ে এসেছিলাম। এই এখন স্যার পেমেন্ট কিছু বাকি আছে। ভাই ওই নিয়ে তোমার ভাবতে হবে না, আমার মেলা যা দরকার সময় দিয়ে দেবে। আজ আমার ভাইয়ের প্রিয় সন্ধ্যা, কাজে একটু ব্যস্ত আছে, তুমি এখন যাও। ঠিক আছে। এই তবে স্যার একটা কথা বলছিলাম, এখানে এসে শুনলাম আপনার নাকি দুটো লেট কারখানা আছে। আমার স্যার বড্ড কাজের অভাব। যদি আপনার কারখানায় একটা কাজের ব্যবস্থা করে দেন। বললাম না আমি একটু ব্যস্ত আছি, পরে দেখা করো, যাও। ঠিক আছে নমস্কার স্যার। মানে সবাই দেখবে কাজের পেছনে দৌড়ায়, তাহলে এই অকাজ কুকাজগুলো করবে কাকে? দেখি তুই এখনো যাচ্ছিস? তুমি তোমাকে যেন অনেক চেনা চেনা লাগছে, মনে হচ্ছে বহুদিন আগে তোমাকে আমি দেখেছি। এই যাতে কথা বলছি, তুই আমাদের নামে নিশ্চয় দেখেছি, কিন্তু কই তোকে তো আমি চিনতেই পারছি না। পারবে কি বলে? তুমি যে অর্থ আর অহংকারে একবারে অন্ধ হয়ে গেছো, তাই তো তুমি মানুষ চিনতে পারবে না। আরে তোকে তো দেখলে একটা ভয়ঙ্কর জানোয়ার বলে মনে হয়। সেই যদি তোর কাশ্মীরের কুকুরগুলো বলতো তোকে দেখে ভয়ে পালাচ্ছে। আরে তো আয়নায় আমার মুখটা ভালো করে দেখে মনে হয় না তুমি তোমার কোনোদিন সরব করে দেখাতে বাবু। আমার সরু করে হ্যাঁ বাবু, এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার সেই অদ্ভুত ভয়ঙ্কর চেহারাটা। ওই তো তোমার শরীরটা মানুষের মতো হলো, কিন্তু মাথাটা তোমার হয় না। বাঘের মতো চল চল করছে, লালসায় কালগ্ন করছে, লালসার সমাগমন ওই অদ্ভুত চেহারাটা বাবু আমার চেয়েও ভয়ঙ্কর গো। আমাকে মারলে আমি গুলি করে দেবো। একদিন যে সাতটা দিন মুখে দিয়েছে, তাদের করে কেউ এত সহজে মারতে পারবে না। একদিন তো মৃত্যু শুনে টানতে টানতে নিয়ে যেতে চাইবে, আর সেদিন তুমি সবার সামনে চোর হাত করে প্রাণ ভিক্ষা চাইবে, প্রাণ ভিক্ষা।
তাই তো এত নাটক করে দুর্গাকে দুর্গাকে নিয়ে আমার পরের খেলা। দেখো দেখো কি হয়। হবে না বলি হলো, এত বড় ছেলে সামান্য গোটা কথা মনে রাখতে পারবে না। আমি কাল কোন কথাটা মনে রাখি, তুমি এক কথা বলতো, দাদা এক কথা বলতো। কি অন্য কথা শেখাচ্ছে বলতে? আরে বলছি তো, তোমার বলা কথা বলো, আমি পাখির মতো বুঝিয়ে দিচ্ছি। বলছি রোজ রাতে তুমি যেমন ছুড়া করে শুতে, আজ তুমি সেদিনে গিয়ে শুবে কেমন? না না, আমার বউ বলে দিয়েছে আজ বইয়ের কাছে ছুতে। ছি 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 ছি, কোথাকারকে একটা মেয়ে ছেলের ফিল হলো এই বাড়িতে এসছে, আর তুই নাকি তার কাছে শুবি? সবাই তো অসুপট ওপট আদি করবে। আমি বইয়ের কাছে শোবো না, তাহলে ফুল খেতে রাত্রে আমি কি করবো? ওর বউকে ঘুমাতে বলবি, আর তোর বউ ঘুমিয়ে পড়লে তুমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে ওই চূড়া দিয়ে চলে আসবি কেমন? বলছি না বড় বাবু? হ্যাঁ কি বলেছি? আমি পা টিপে টিপে এ ঘর থেকে বেরিয়ে আমার ঘরে চলে যাবো। বউ জানতেই পারবে না, কি মজা বউ জানতেই পারবে না। জানো মাধবদা, আজ আমার বউ আমাকে অনেক কিছু খাওয়াবে বলেছে। ও মা তাই নাকি? হ্যাঁ গো, তাহলে আর বলতে কি, একটা বড় প্লেটে করে এত বড় বড় মিষ্টি, এত বড় বড়, আর একটা গ্লাসে বড় গ্লাসে দুধ। দুধ হতো বাগা, তুই কি কচি বাচ্চা ছেলে যে তোর বউ তোকে দুধ খাওয়াবে? তুই এখন বড় হয়ে গেছিস না? আমি বড় হয়ে গেছি। হ্যাঁ নিশ্চয়, বড় হলে কেউ কোনো বউ আনতে পারে? আর বড় হলে কেউ দুধ খায় না হতো বাগা, মদ খায়, মদ। আরে এখন থাকবে এটা পরে, মানে তোমার বউয়ের সামনে খাবে কেমন? ঠিক আছে মাতুটা, ঠিক আছে। আমি অনেক বড় হয়ে গেছি, আমি বড়দের মতো এখন আমি অনেক কিছু করবো। আমি ভালোভাবে থাকবো, আমি মদ খাবো। নিশ্চয় করবি। তোর কথা যদি তোর বউ না শোনে, তোর বউকে না বেশ করে কেলাবি। বউকে কেলাতে পারিস না পারি, তোর হাতে যে করা বেঁধে ঘুমের ওষুধকে সাদা মাত্রা দিয়েছি, সেটা একটু মুখ পেটে পড়লি, তুই নিজেই কেলিয়ে পড়লি। বউ দুর্গাকে নিয়ে আমি দেখো দেখো কি হয়। আমি কি কত কিছু ভাবছেন? হ্যাঁ আজ আমার হাবাগুমা ভাইটার পুরো সজ্জা, আজকের রাতটা ওরা আনন্দ এবং স্বস্তির দিন। আজকের রাতে যেন ওর ঘুমের ব্যাঘাত না হয়, এটা তুই খেয়াল রাখবি কেমন? ঠিক আছে? খেয়াল রাখবো, খেয়াল রাখবো, এমন খেয়াল রাখবো তুমি কখনো কল্পনাই করতে পারবে না। আমি তাহলে দাদার কথাগুলো না বুঝতে দেবো না। আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো, তোমার দাদা তোমার বউ ভালো চাই না গো, কিন্তু তোমার বউ তোমার ভালো চাই। তাই বলছি আমার ছেড়ে যাই কথা বলি না কেন? তুমি যদি নিজের ভালো চাও, শুধুমাত্র ওই বয়ে করে ছুরি করে দেবো, ওই বয়ে করে একটা পাগি কথা কখন দেখি বলে তার কোনো ঠিকই নেই। দূর আমি কাল কোনো কথা শুনবো না। আমি আজ অনেক বড় হয়ে গেছি, বিয়ে করে বউ এনেছি, দাদা থেকে আমার শত্রুই রয়ে গেল। এখনো তো তাই দই আনতে পারলো না। মামার বাড়ি ভালি মজা কি দর নাই, আমার একটা বউ আছে, দাদার বউ নাই, দাদার বউ নাই। এই রে দাদা আমাকে যে কথাগুলো বলতে বলেছিল সব তো ভুলে গেছি। এই যে মশাই সবকিছু ভুলে গেলে চলবে? সেই কখন থেকে আমি তোমার জন্য এই দুধটা নিয়ে বসে আছি। নাও এই দুধটা তুমি খেয়ে নাও। না না, আমি দুধ খাবো না। কেন তুমি দুধ খাবে না কেন? বলছি খোকা যে আমি দুধ খাবো, আমি এখন অনেক বড় হয়ে গেছি, তাই আমি এখন মদ খাবো। না না, এই মদ হলো পৃথিবীর সবচেয়ে সর্বনাশা বস্তু। তাই আমি তোমার মতো এখানে প্রত্যেকটা মানুষকে অনুরোধ করে বলছি, আপনারা এই সর্বনাশা বস্তুকে বর্জন করে আপনারা আপনাদের সাংসারিক জীবনের শান্তিটুকু বজায় রাখুন। আর এই দুধ হলো পৃথিবীর সবচেয়ে উপকারী পানীয়। এইটা খেলে তোমার শরীরে বল বাড়বে, আর শরীরে বল বাড়লে তবে তুমি শত্রুদের সাথে লড়াই করবে। আগে শক্তি অর্জন করো, শত্রুদের মুখোমুখি দাঁড়াও, তবে তবে চিনিয়ে দেবো কেউ তোমার শত্রু। এই দুধটা তুমি খেয়ে নাও। না না, আমি দুধ খাবো না। খাও খাবো না, খাও বলছি, খাও।
পালাবে? না আমি পালাবো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় পালাবে? আমার ঘরে ঢুকে গো। না, কিন্তু আজ যে পুরুষজ্জা, তুমি আমার কাছে শোবে, আমার ঘরে শোবে। কি বলছি? আমি তোমার কাছে ঝুলে লোক আমাকে অথব্য বাদী বলবে না? কিন্তু তুমি তো আমার স্বামী। এই ফুলসজ্জা রাতে প্রত্যেক স্বামী স্ত্রী তাদের দেয়াল নেয়াল খেলায় বিভোর হয়ে থাকে। এটাই তো পৃথিবীর চির শাশ্বত নিয়ম। এটা জানতে পারলে কেউ তোমাকে লম্পট বলে না। আদর্শ পুরুষ হলে সবাই তোমাকে আশীর্বাদ করবে গো, আশীর্বাদ করবে। কি? আমি তখন থেকে শুধু তোমার কথাই শুনছি। দাদা যদি জানতে পারে তাহলে কত লাভ করবে। ও গো, ও তুমি এবার ঘুমাও, আমি আবার পালাম। না, কোথাও যাবে না। তুমি আজ আমার কাছে শোবে। শুধু আজ নয়, জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তুমি আমার কাছে থাকবে। আমার ঘরে হিসেবে কোথাও যাবে না। ঘুমো না, আমাকে ছাড়ো। না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। কোথাও তুমি আমাকে মারলে। আমি কেন কেন মারলে তুমি আমার? এই পুরুষজ্জাতে বইয়ের বয়সে শুনে যদি তোমার এতই খারাপ লাগে, তাহলে কেন তুমি আমাকে বিয়ে করতে গিয়েছিলে? এই বয়স সম্মান আছে। তোমার দাদার কাছে যদি তোমার কথা বিক্রপ্ত বলে মনে হয়, তাহলে মারো, মেরে ফেলো। আমার দাদাটা বদ্ধ লাগি। এই সম্পত্তির জন্য আমার বাবাকে পুড়িয়ে মেরে দিয়েছে। সে কি? আমাকেও মেরে ফেলতো। আর বাবা অনেক আগে থেকেই আমার এই সম্পত্তি আমার বইয়ের নামে দিয়ে গেছে বলে আমাকে এখনো বাঁচিয়ে লেগেছে। কিন্তু এই সব সম্পত্তি এখন তোমার নামে হয়ে গেছে গো। এই জন্যই তো বলছি গো, এখন থেকে সব সময় আমি তোমার পাশে থাকলে, তুমি আমার পাশে থাকলে, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমার কথা আমি কি একটু বুঝতে পারছি না গো। আমার মাথাটা কেমন যেন ঘুরছে। নিশ্চয়ই তোমার ঘুম পেয়েছি, বলো। তুমি শো, আমি তোমার মাথায় হাত দিয়ে ঘুম পাড়ি। শো, ঘুমা। জেগে থাকো আমাদের মাঝে, রাতের সাথী হয়ে। ও রাতের সাথী এই মানুষটার কতই না কষ্ট। না গো না, আর আমি তাকে কষ্ট দিতে দেবো না। একবার যখন তোমার জীবনে এসেছি, তখন তোমার জীবন থেকে কষ্ট, দুঃখ সব দেবো। এবার তোমার জীবনে আমি সুখ এনে দেবো স্বামী। শুধু সুখ এনে দেবো। রামদাদা কখনো দেখছি কর্ণাটকের ঘুমের ওষুধ মিশানোর মদ থেকে একবারে কেলিয়ে পড়ে। এবার যাই দুর্গা পুজোটা সেরে ফেলি। এই কি? আপনি এত রাতে আমাদের ঘরে? আমি তোমাকে সুন্দর পুরুষত্ব উপহার করবো। এসো।
তোমাকে রক্ষিতা সাজিয়ে রাখবো। ছেড়ে দিন, ছেড়ে দিন। তুমি ওঠো, তুমি জানো, তোমার স্ত্রীর সম্মান তুমি রক্ষা করো। আমাকে বাঁচাও, আমাকে আমার বাঁচাও। কানতে নেবে, হ্যাঁ? আমার দাদাটা আর ওকে নিয়ে সারাদারি করতে বাঁচাও। কি লম্বা ওটা আমি কিরে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ও যে মরে যাবে, আমার স্বামী মরে যাবে, আমাকে তো ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আজ থেকে আপনি যা বলবেন, ও তাই শুনবে। দয়া করে ওকে ছেড়ে দিন। আর কিন্তু এখন বাঘের মুখে ধরা দেয়নি বলছি আমার। তবে হ্যাঁ, শিকার যখন খাঁচায় জমা করেছে, বাঘ একদিন না একদিন চেটে পুটে খাবে। কেমন আছো? ভালো আছি দাদা, আপনি যে আসবেন আমি তো ভাবতেই পারিনি। না, এদেরকে নিজের কাছে নিজে ছোট হয়ে যেতাম বলছি আমার। সেদিন যেমন দুর্দান্ত অভিনয় করে দিগান্তকে কিক আউট করে আমার ভাইটাকে এন্ট্রি করার সুযোগ করে দিলে, তার জন্য আমি চিরদিন তোমার কাছে নিঃশব্দ থাকবো। ছি ছি, এসব আপনি কি বলছেন? সেদিন আপনি আমার যেমনটি শিখিয়েছিলেন আমি তো তেমনটি করে গেছি। তবু তোমার অভিমানে ভীষণ মুগ্ধ। ভবিষ্যতে যদি আমি যাত্রা দল করি, তোমাকে আমি নায়িকা বানাবো। এ মা, এখন আমার কেউ যাত্রা পাত্রা দেখে নাকি? কেন দেখে না? যাত্রায় হলো এখন প্রাচীন অতি এবং জনপ্রিয় লোকশিল্প। কিন্তু দুর্গা জীবনে একটা অঘটন ঘটে যাওয়ায় যাত্রাটা আমাকে বন্ধ করে দিল। কিন্তু আমার করবো এবার না, আমি তোমাকে দুর্গা সাজাবো। আমাকে? নিশ্চয়, তোমার এত সুন্দর চেহারা, টানা টানা চোখ, এমন টিকালো না। না 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 না, তোমাকে ছাড়া আমি দুর্গা চরিত্রে কাউকে ভাবতেই পারছি না। দাদা, একটা কথা বলছি, কিছু মনে করো না বলছি আমার। তোমার এত সুন্দর চেহারা, তুমি গয়না করো না কেন? আমার স্বামী তো আপনার এই রেল কারখানার সামান্য মানের শ্রমিক। গয়না পরার টাকা কোথায় পাবো দাদা? আরে তাই বলে আর্টিকালে পুরীর মতো সেখানে একটা শাড়ি দিয়ে নিজের সংগঠনটাকে ঢেকে রাখবে। না না না, এটা একবারই মানায় না। কোথায় তুমি আন্তমরান আইনি মিস্টার তোমার জিনিস করবে তা নয়। দাদা, এই জন্যই তো তোমার তুমি অ্যাকসেপ্ট করো না এই মডার্ন ড্রেসটা আমি নিয়ে। এ মা, আপনি আমার এসব আনতে গেলেন কেন? আসলে কথা কি জানো, অনেক মানুষ জানো এই এক পরিবারে রঙিন মাছগুলোকে খেলে বেড়াতে দেখে আনন্দ পায়, তেমনি আমিও এই সুন্দরী সুন্দরী মহিলারা মডার্ন ড্রেস পরে ঘুরে বেড়াবে, এটা দেখতে আমার বড্ড ভালো লাগে। বেশ তো, বেশ তো। রোজ আপনি আমার বাড়ি আসবেন, আমি রোজ নতুন নতুন সাজে আপনার সামনে দাঁড়াবো। তুমি বড্ড বোকা বোকা কথা বলো বলছি আমার। এইভাবে ভাই বোনের সম্পর্কে জানে কি এমন জোর থাকতে পারে যে রোজ রোজ আমাকে তোমার কাছে টেনে আনতে পারে? হ্যাঁ, যদি হতো আমরা কোনো প্রেমিক প্রেমিকা না হলে। দাদা, হ্যাঁ? মানে কি সব আজে বাজে কথা বলছো? তুমি কি গোপন কথা জানতে পেরে পারো? সেটা কি মুখ সত্যি বলি? এই জন্য না আমার নিজের মাথা নিজে ইচ্ছা হচ্ছে না দিতে পারে। হ্যাঁ? হ্যাঁ? তা কিছু মনে করো না বলছি আমার। মনে তো অবশ্যই
মানে আপনার মনের গোপন কথা ওপেন মানে সত্যি করা যায় না? এই দাদা রাগ করলেন? রাগ নয় আমার খুব কষ্ট হতো বুঝলিয়া এই কথাটা তুমি বলতে পারলে আর তাই যদি পারলে তাহলে আরো আগে পারলে না কেন তাহলে এতগুলো রাত তোমাকে আমি পাবো কি পাবো না ভেবে আমাকে কষ্ট পেতে হতো না বন্টি আমার আর তোমাকে কষ্ট পেতে হবে না ডার্লিং। এবার যখনই তুমি আমার সামনে আসবে তোমাকে এমনি করে ধরে আমি গাইবো তোমাগুলো প্রেমে আওয়ারা দিল মেরে মোহব্বত কাওয়ারা পাগল প্রেমে আওয়ারা দিল মেরে মোহব্বত কাওয়ারা तुझे पहले जानी अब तक तुझे मान जाए तुझे पहले जानी अब तक तुझे मान जाए शीशा तोड़ो पत्थर तोड़ो दिल मेरा ना तोड़ो ओ मेरी जान तुम हमको ना छोड़ो शीशा तोड़ो पत्थर तोड़ो दिल मेरा ना तोड़ो ओ मेरी जान तुम हमको ना চমৎকার এটা কি কোনো আদর্শ বাঙালি বাড়ির সুখী পরিবার নাকি খদ্দের ধরার খোলা বাজার? পুরুষের কাছে নিজের লজ্জাকে বিলিয়ে দিতে তোমার রুচিতে একটুকু বাঁধলো না? কত ছোট মন আপনার খালি উল্টো পাল্টা কথা আরে বাবা লাভলিকে প্রতিদিন দেখার পর না আমি আমার নিজের ফোন করবো ভেবেছি সেই জন্যই তো লাভলি ফোনের জন্য কিছু পোশাক আর গহনা নিয়েছি তাই না বলছি আমার হ্যাঁ হ্যাঁ দাদা তাই তো আমি ভেবেছি সামনের ভাইফোঁটায় আমার দাদাজিকে আমি ফোঁটা দেবো। কোন হাতে ফোঁটা দেবে বৌমা? যে হাত দিয়ে একটু আগে ওই দাদা মার্কা প্রেমিকের গলা জড়িয়ে ধরে বলছিলে মাই সুইট হার্ট তুমি কত সুন্দর। ভাই বোনের সম্পর্কে রসায়নটা কবে থেকে আমার মুখরোচক হয়ে উঠলো বৌমা? যে কোনো সংসারে রক্তের সম্পর্কের ভাই বোনেদেরকে এইভাবে নির্লজ্জের মতো খোলামেলা ভাবে মিশতে দেখেছো কোনোদিন? বললে মশাই ও যদি আপনার মায়ের পেটের বোন হতো তাহলে কি আপনি পারতেন ওকে গলা জড়িয়ে ধরে বলতে মায়ের সুইট হার্ট আমি শুধু তোমারই? আজ যে অপমানটাকে আমাকে করলেন এর জবাবটা আমি আপনার মেয়ে দুর্গার কাছ থেকে চাইব। আমার মেয়ে দুর্গা আপনাদের নির্লজ্জতার সাক্ষী বা বাধা দিতে আসেনি তাহলে কেন সে জবাব দেবে? চুপ বাবা আপনি কিছু না বুঝে সুঝে বাবার তালে তাল ঠুকতে চলে না বাবা না আমি কারোর তালে তাল ঠুকতে আসিনি আমি নিজের চোখ কান দিয়ে যা দেখেছি যা শুনেছি শুধু সেই কথাই আমি বলতে এসেছি। কি দেখেছেন? তোমাদের অসভ্যতার সীমা ছাড়ানো রুচিকর ছবি যা দেখে আমি লজ্জায় ঘৃণায় তোমার সামনে আমি আসতে পারিনি তাই তোমার শ্বশুর মশাইকে আমি এখানে পাঠিয়েছিলাম। এবার বুঝেছি এই পুরোপুরি যুক্তি বলে তোকে এই বাড়ি থেকে দাঁড়াতে চাইবো তাই এরা কোন নামে বদনাম ছড়াচ্ছে। অনেক মশাই ওদের কোনো কথাই আমার স্বামী বিশ্বাস করবে না। আমার স্বামী না শুধু আমাকে বিশ্বাস করে আমাকে। হ্যাঁ বিশ্বাস করি একজন স্বামী হিসাবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা যায় ঠিক ততখানি তোমাকে বিশ্বাস করি তাই বলে আমার জন্মদাতা বাবা আর মমতাময়ী মাকে কম বিশ্বাস করলে না। শুধু অতি আদর্শবান বাপের ছেলের মতো কথা বলেছো তা তোমার এই আদর্শ চিরকাল ধরে রাখতে পারবে তো? দেখো দেখো কি হয় দাদা আপনি হঠাৎ আমাদের বাড়িতে আমার আশাটাই ভুল হয়ে গেছে। দুর্গার আমাদের সংসারে কি বড্ড অভাব তাই সামান্য পোশাক আর গহনার জন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা খিটখিট লেগে তাছাড়া তুমি তো আমার মানে
কারখানা লাভ কর্ম না ভাই, তুমি আমার আত্মীয়, তাই ভেবেছিলাম তোমাকে ম্যানেজার করে কৌশল দিয়ে তোমার মায়ের আমি কবল করি। এই খবর যাওয়া দিয়ে আমার এখানে আসো। সত্যি বলছেন স্যার ভাই, আর আমি এখন যাতে খুশি থাকে আর কোনো সামান্য গহনা আর পোশাক কিনেছি, তাই দেখে তোমার বাবা মাকে বুঝলো জানি না, আমাকে জানা তাই বলো অপমান করতে লাগলো। ছি বাবা ছি, তোমরা কি বলো যে মানুষটা বাড়িতে সুসংবাদ দিতে এসেছে বা তাকে কিনা আমি বলুন না, সুসংবাদ নয় রে বরং সুসংবাদ নয়, তোর জীবনে চরম দুঃসংবাদ নেমে এসেছে। এখনো এখনো তুই যদি সাবধান না হোস তাহলে তোর জীবনটাকে একেবারে ছাড়খাড় করে দেবে। বাবা উনি করুন, উনি তো প্রমোশন বাড়াতে আসেননি, এসেছেন তোর জীবনটাকে নষ্ট করে দিতে, তোর সংসারের শান্তি সব লুটে পুটে নিতে এসেছে। তুমি মা, আমি তো কিছু বুঝতে পারি তুই যদি কিছু বুঝতে না পারিস তাহলে তোর স্ত্রীকে তুই জিজ্ঞাসা কর, একটা বাইরের লোক এত দামি উপহার দেয় কিসের জন্য? ভাই বোন যদি ওদের আসল সম্পর্ক হয় তাহলে কেন কেন রে একে অপরকে জড়িয়ে ধরে আমরা গেলাম না? আমাকে যদি তোমার চরিত্রহীনা বলে মনে হয় তাহলে নিজের হাতে আমাকে খুন করে ফেলো। আর বাঁচতে চাই না গো, আমি বাঁচতে চাই না। তুমি কথাটা বলতে তাই আমার ভুল হয়ে গেছে। বেশ, প্রমোশনটা আমি ফিরিয়ে নিই। কিন্তু একটা কথা, তোমার কোন দুর্গার বিয়ের জন্য এই বাড়িটা বন্ধ রেখে তুমি আমার কাছ থেকে 1 লাখ টাকা ঋণ নিয়েছিলে, সেটা 7 দিনের মধ্যে সুদ সমেত ফেরত দিও। কেমন? 7 দিনের মধ্যে তো টাকা পাবো কোথায়? ওগো আমার কথা শুনো, তুমি ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও আর তোমার বাবা মাকে ক্ষমা চাইতে বলো। ও মা, অসম্ভব, আমার বাবা মা কখনো কারো কাছে ক্ষমা চাইবে না। কিন্তু কিন্তু এর জন্য তোর যদি চাকরিটা চলে যায় বাবা, চলে যায় যাবে বাবা, তোমাদের নিয়ে আমি রাস্তাটা ভিক্ষে করে খাবো, তবু তবু তোমাদেরকে আমি কারো কাছে ক্ষমা চাইবো। ক্ষমা চাইতে বলো। আমি চাইছি বলো সেরকম একটা অন্য পরিস্থিতিতে আমার ভাইয়ের বিয়েটা হয়ে যায়, এই দেনা পাওনার কথাটা বলা। তোমার বলছি তোমার বোনের বিয়ের পর ছোড়ো আমার ভাইকে 3 লাখ টাকা দর করি শোনা এবং দান সামগ্রী মানে খাট কলম টিভি আলমারি কবি পাঠাতে হবে, নইলে এবার যদি আমার এই টাকা ভাইটা তোমার ওই বোনটাকে টুকরো টুকরো করে পাচ্ছে ফেরত পাঠিয়ে দেয়, তখন যেন আমাকে দোষ দিও না ভাই। না গুলি মশাই না, আপনি আপনি আমার বাবার মেয়েটা আমি এত বড় ক্ষতি করবেন না, আমি এত বড় ক্ষতি করবেন না। এখন আমি কি করবো? এখন আমি কি করবো? আমি কাকে মেরে আমি কাকে রক্ষা করবো? তুমি বলতে পারো আরতি, তুমি বলতে পারো? আমি তো সেই কথাই ভাবছি গো, তোমার আত্মসম্মানের চেয়ে ছেলের ভবিষ্যৎ যে বড় করে, বাড়ি বাড়ি মান মর্যাদা চেয়ে মেয়ের জীবনের মূল্য দেওয়া নেই, অনেক বেশি গো, অনেক। তবে চলো বৌমার কথাকে শিরোধার্য করে ভাবলাম আমরা বললে মশাইয়ের কাছে ক্ষমা ভিক্ষা ছেড়ে নি, ক্ষমা ভিক্ষা বললি তোমরা আপনি আমাদেরকে ক্ষমা করবে। ও বাবু, বাবা গো, কি যন্ত্রণা গো, কি যন্ত্রণা। ও দাদা ভাইরা, ও দাদা ভাইরা, তোমরা যে যেখানে আছো একটু পেছন ফেলে
পারলাম না বা কি মুশকিল, আমার এখনো বিয়েই হলো না, তো ভাতার কোথায় পাবো? তোর বিয়ে হয়নি আরে মধু ফাটা কপা এই হারামজাদি কান্নাটা শুনবি না মানে এই কালামুখী আইবুড়ো হয়ে টেম্পারি ভাতা দিয়ে কচি করাচ্ছে না, কচি করাচ্ছে। আগুন গো সামনে আগুন বল চাচা কবি বল তোর টেম্পারি ফাটারের নামটা কি বল আরে কি মুশকিল, কজনের নাম বলি বলো তো? তোর এই কচি রাজানোর জন্য না 5,000 টাকা অবশ্যই নেবো, তবে আমার নাম ভাবিনি মনে আর আমার না হেমালি রানী না বল বল চাচা মুখি তোর টেম্পারি ফাটারের নামটা বল আরে কজনের নাম বলি বলো তো? একবার না 5 জন ছোড়া মিলে আমায় রেপ করেছিল, আর তার মধ্যে আমার পেটে বাচ্চা চলে এসেছে। দেখি দেখি নাম বলে দিল তোমাদের কি কোনো কাটুনের নেই? আমি এই যন্ত্রণায় ছটফট করছি, আর তোমরা এখানে বসে আমার যন্ত্রণা যাও তো এখান থেকে, আমি এখানেই আমার বাচ্চাটাকে প্রসব করবো। ঠিক আছে ঠিক আছে তোর বাচ্চা মিছিলে তুই খালাস পার না না, তাই বলে তোমরাই গিয়ে শোনা, তোমরা আমার গায়ে হাত দিও না। এই গান শুনে তোর কচির বাচ্চাটা না পেটের ভেতরে এমনি এমনি বেজে আসবে না পেট জেগেছে আমার মনে বলছি আমি তার তোমায় আমি ভালো ভালো তোমায় আমি চাই। বাবা কি জানো পেট জেগেছে আমার মনে বলছি আমি তার তোমায় আমি ভালো ভালো তোমায় আমি চাই। বাবা বাবা কি জানো কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে হঠাৎ এসে চমকে দিলে এগিয়ে তোমার আরে কি সুন্দর হাসি তোমার নাই বলে যায় তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই বাবা তুমি বাবা তুমি বাবা কি জানো ওগো, তোমাদের গান থামাও গো, তোমাদের গান থামাও, নইলে আমার পেটের বাচ্চাটা প্রসব না হয়ে এক্ষুনি ওদের পেট ফেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, তুই যে সুস্থে বাচ্চা প্রসব কর, একদিন এসে তোর কচি একটা বড় আমরা নাচি কচির পাড় বাপকে বলে দি এর জন্য যেন না আমাদের 5,000 করে টাকা দেয় বলে দিবি 5 জনকার কাছ থেকে না আমরা 5 রকম শাড়ি নেব আর একটা কানে দুল নেব না। হায়রে মহায়রে মোদের ফাটা বাবা কি হবে গো বলে মানে তোমার কি হবে বাবা হবে না কি হবে আমার বলে দলে গো সোনা নীলামণি আমার বলে দলে গো সোনা নীলামণি আমার বলে দলে গো সোনা নীলামণি আমার আসতে দেরি হলে তোমরা বিচার হইও না আমার আসতে দেরি হলে তোমরা বিচার হইও না আমার বলে দলে গো সোনা নীলামণি আমার বলে দলে গো সোনা নীলামণি আরে মনে ভালো কি ঝপাইতে পড়ছে না তোরা? হিজে গুলো যেন যেতে যায় না, এদিকে পেটের এই মাটাকে সরকারি লোকের কাছে খালাস না করা পর্যন্ত আমার রেহাই নেই। আরে পুলিশের চোখে ফাঁকি দিতে গর্ভবতী মহিলার ছদ্মবেশে এই যে ম্যাডাম একা নির্জল জঙ্গল পথে না বেরিয়ে এখান থেকে চলে যান। আরে না না, আমি একা নই, আমার সাথে কি তুমি যে বিবাহিতা ওই তুমি তো আগে কখনো জানাওনি। না না, তুমি ভুল করছো। আমি সত্যি আমি ভুল করেছি তোমার সাথে সিঁদুর না দেখে তোমাকে তোমারই ভেবে আমি মনে মনে অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম। কিসের স্বপ্ন?
একটা ঘর বানার স্বপ্ন, তোমাকে নিয়ে নতুন করে জীবন পাবার স্বপ্ন। যে রাজা তুমি খুন খারাপি ঘটনা করতে ছাড়া আর কিছুই জানতো না, সে তোমাকে নিয়ে নতুন করে একটা সংসার করতে চেয়েছিল। আর সেই রাজার সব চাপাকে তুমি শেষ করে দিলে। কিছু শেষ হয়ে যায়নি রাজা। আজ আমি প্রথম জানতে পারলাম তোমার আর আমার স্বপ্ন এক। তাই তো আমিও তোমাকে বলছি, তোমাকে নিয়ে আমি ঘর বাঁধবো। খামোশ! অন্যের সন্তানকে গর্বে ধরে আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতে তোমার লজ্জা করে না? অন্যের সন্তান? এই দেখো গো রাজা বাবু, এই আমি অন্যের সন্তান খালাস করে দিলাম। এগুলো কি? তা তো জানি না, তবে দাদা আমাকে বললো এগুলো এইভাবে একজনের কাছে পৌঁছে দিতে, তাহলে সে নাকি আমাকে অনেক টাকা দেবে। তুমি জানো এগুলো কি? এগুলো হিরোইন। এগুলো সব পুলিশ তোমাকে ধরতে পারলে চিরজীবন তুমি জেলে পুজো করবে। সর্বনাশ, দাদা তো আমাকে এসব কথা বলেনি। কে তোমার দাদা? সেদিন যে আমার পার্টনার হয়ে তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল সেই তো আমার দাদা। এই খেলাটাকে সামনে করে আমি কেটে কুচো কুচি করবো। না না রাজা না, আজ আর তোমার এসব মানায় না। তুমি যখন আমার তুমি সব কিছু করতে রাজি আছো, তখন আমি তোমার ছেলে কথা দিচ্ছি, আর কখনো কোনোদিন আমি নোংরা কাজ করবো না। আমিও তোমার ছেলে কথা দিলাম। আজ থেকে আমি আমার সমস্ত খারাপ পথ ত্যাগ করে আলোর পথে আমি তোমাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখবো। রাজা, ও আমার চিরদিনে সাথী গো, পথ চলা আর কখনো এই জীবনে ছাড়বো না।
ঘটানোর জন্য তোমাকে আমি গ্রেপ্তার করতে পারতাম, পুলিশ বাবু, কিন্তু আজ আমি একটা অন্য কারণে ব্যস্ত আছি। কোন কারণে? তুমি কি কোনো গর্ভবতী মহিলাকে এই আশেপাশে ঘুরতে দেখেছো? ওই না তো, গর্ভবতী মহিলা না, আমি দেখিনি। ও, গর্ভবতী মহিলা বাচ্চা পশু পাওয়ার জন্য ছটফট করতো। হ্যাঁ, দেখেছি তো, দেখেছি। একটু আগে বাচ্চা পশু পথে ওই জঙ্গলের ভেতর ঢুকে গেল। ও মাই গড, মেয়েটা তাহলে বেশি দূর পালাতে পারেনি। আমি এক্ষুনি গিয়ে তার লাশে তবে সত্যি যদি পুলিশ রাজাকে ধরে ফেলে, সত্যি যদি পুলিশ আমার রাজাকে গুলি করে ফেলে, তখন কি হবে? ও ঠাকুর, আমার রাজাকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, আমার রাজাকে তুমি বাঁচিয়ে দাও, রাজাকে তুমি বাঁচিয়ে দাও। অন্ধকারে দুটো কালো রেখা, যারা পিতা ছাড়ে না, এত প্রাণের বাসনা যারা বিশ্বাস করে না, তুমি এত তাদের মার্জনা করো। অন্তর দিলে इसकी का नाम है चले, इसकी का नाम है আমার লজ্জায় ঘেন্নায় মরে যেতে ইচ্ছা করছে। যে সংসারের মঙ্গল কামনায় তুমি রোজ রোজ দেবতার আরাধনা করে চলছো, আর বৌমাখিরা ব্যভিচারের খ্যাপটা রেখে এই সংসারটাকে রসাতলে পাঠাতে চাইছো। ভাবনা গো, তুমি কোনো না দেখে চুপচাপ বন্ধ করে রাখো। ওই পুরো বুড়িটার ঢপের কীর্তন শুনে আমার মুডটাই নষ্ট হয়ে গেল। আর আমি গান গাইতে পারবো না। আজ কতদিন পরে তোমাকে আমি গান গাইতে দেখলাম, এখন কত ভালো গান আমাকে গাইতে। তুমি আরেকবার গাও না গো। আরতি না, অভাবে আমার সুরসাগর আর সময়টা কিনে নিলেও ভুলবার এই ব্যভিচার, এই উচ্ছৃঙ্খল ব্যবহার আমার কণ্ঠের সুরটাকে কেড়ে নিয়েছে। আরতি, আচ্ছা আরতি, আমরা কি এই চেয়েছিলাম? এত কষ্ট করে এই চেয়েছিলাম, আর কি বা পেলাম? এই শোনো, আমার চাওয়ার সব দিকটাই ওই বুড়ো বুড়িটা নষ্ট করে দিয়েছে। তোমায় যে একটু একান্ত নিজের করি, একটু আমোদ আহ্লাদ করবো, তারও উপায় নেই। ওই বুড়ো বুড়িটা না সবসময় স্বপ্নের দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। এই সংসারটাকে বহুবচন আবার ভাঙাল বানিয়ে দিয়েছে। এই সংসারের নীতি বোধ আদর্শ মান সম্মানকে প্রতিনিয়ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না আরতি, আমি আর সহ্য করতে পারছি। যে সয় সেই তো রয়। তুমি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করে দাও, দেখবে বৌমার এই মহাপাপের সাজা একদিন না একদিন পাবেই পাবে, একদিন না একদিন পাবেই পাবে। নিজেরা যদি সুস্থ ভাবে থাকতে চাও
পুরোপুরি কি জাস্ট তাইয়ে দাও। কিন্তু কি বলে? তোমার সঙ্গে আমার সরি আমাদের বাড়ি দাদা গুণের বাড়ি আসবে তার আবার সময় কি আছে রে ভাই? তাছাড়া আপনি বলছো এই বাড়িতে আসার পর নাকি ওর বার্থডে পার্টিটা সেলিব্রেট করে, তাই এই ব্যাপারে আমি তোমার সঙ্গে আলোচনা করতে এসেছিলাম। হ্যাঁ যদিও আমি তোমার সাথে অফিসিয়াল আলোচনা করতে পারতাম, তবু তোমার এই ঘরোয়া ব্যাপার তাই ঘরেতে আলোচনা করাটাই ভালো, নাকি বলিস? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি চাই এবারে বার্থডে পার্টিটা না বেশ জাঁকজমক করে হবে। অসম্ভব, দুর্গার বিয়েতে অনেক টাকা খরচা হয়ে গেছে, এখন আমি ওসব করতেই পারবো না। যে তোমাকে বার্থডে করেছে করো, আমার বোনের বার্থডে পার্টি অ্যারেঞ্জ আমি করবো। আমি আমার জন্য তুমি এত কিছু করবে দাদা? আমার কোনো বোন ছিল, তাই বোন থাকার মর্ম আমি বুঝতাম না, কিন্তু তোকে পেয়ে বোন থাকার যে কি আনন্দ আমি মরবে অনুভব করি। তুই কিচ্ছু চিন্তা করি না নেবো, তোর বার্থডে পার্টি খুব জাঁকজমক করে হবে। আর কিভাবে হবে তার প্রপার ডিরেকশনটা আমি যতটা সময় এসে দিয়ে যাবো। কেমন চলি? সামান্য জলটুকু বলতে চাই না, সে তোমার কোন জাদু বলে অতগুলো জলের মতো টাকা খরচ করতে রাজি হয়ে গেল। বোনের জন্য দাদা করবে না তো কি তুমি করবে? কি বললাম? বোন? তোমাদের ভাই বোনের মধুর সম্পর্কটা দেখে আমি মাঝে মাঝে ভীষণ ভাবি। কি ভাবো? রক্তের সম্পর্কে ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে জানি, কিন্তু তোমাদের মধ্যে কিসের টান? রক্তের টান না শরীরের রক্ত গরম করার টান? তোমার বাজে কথা শোনার সময় আমার নেই, এখন আমি বিউটি পার্লারে যাব, আমার 2000 টাকা দাও তো। সামান্য 7,000 টাকা মাইনে শ্রমিকের পক্ষে ওই 2000 টাকা খরচা করে বউকে বিউটি পার্লারে পাঠিয়ে বিউটি সাজানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? পুরো বাবা পিকার ভাইটাকে বসে বসে খাওয়াতে তাদের পেছনে কারি কারি টাকা খরচ করতে পারো, আর বউয়ের বেলায় যত জ্বালা, তাই না? এই শোনো, টাকা দেবে কিনা তাই বলো। না দেব না। দেবে? আমি বলছি তুমি বৌদিকে টাকাটা দেবে। সুমন, সুমন তুই জানিস না ও কেন টাকা চাইছে? আমার জানা কোনো প্রয়োজন নেই দাদা। তুমি বুড়ো বাম্মা আর বেকার ভাইকে বসিয়ে বসিয়ে খাওয়াতে তাদের পিছনে কারি কারি টাকা বাজে খরচা করতে পারো, এদিকে বইয়ের সরকার মেটাতে পারো না। এই সরকার নয়, সুমন সরকার নয়, ও সর্বনাশের মধ্যে ছুটে যাচ্ছে। দাদা গো, পিঁপড়ের যখন পাখনা বাজায় তখন সে তো আগুনের দিকে ছুটে যাবে, কি বলে? কেউ তাকে আটকাতে পারে না দাদা। কি বললে? বৌদি, আজ আমাদের বাবা মা তোমার কাছে পুরোপুরি, আর সেই পুরোপুরিটা খাওয়ার খরচ তোমার কাছে বাজে খরচা হলেও তুমি কি জানো বৌদি, কতটা সুখ স্বার্থ খরচ করে আমাদের বাবা মা আমাদেরকে মানুষ করেছেন। একদিন তুমিও হয়তো সন্তানের মা হবে, আর তোমারই বৃদ্ধ বয়সে তোমারই পুত্রবধূ ঠিক যদি এই কথাটাই বলে যে তোমার খাওয়ার খরচটা একটা বাজে খরচ, তখন তোমার কি মনে হবে না এমন পুত্রবধূ থাকার থেকে না থাকাই ভালো? তোমার জ্ঞানের লেকচার তোমার দাদাকে শোনাও। এই টাকাটা তুমি দিলে না তো, দেখো তোমাদের এই সংসারে আমি কি হাল করি। এখন লোকে নিয়ে কি করবো, কেমন করে বোঝাবো? ওই অবুধ উচ্ছৃঙ্খল লাভলিকে এক সময় মনে হয় ওই শয়তানিকে খুন করে আমার আমার জীবনটাকে শেষ করে দিই। চুপ দাদা চুপ, তুমি আর কখনো এরকম কথা উচ্চারণ করবে না দাদা। আজ আজ আমি পারি না। আমি জানি ওই শয়তান মহেশ মল্লিক আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিয়েছে, দুর্গার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারি লাভলিকেও আমার কাছ থেকে কিনে নিতে চায় সব বুঝে। আমি বড্ড নিরুপায় রে সুমন, আমি বড্ড নিরুপায়। আমি যে কিছুই করে উঠতে পারছি না। তোমাকে স্থির থাকতে হবে দাদা। আমরা যে সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি, তুমি আমাদের পাশে সবসময় থাকবে। আমার দিদি দুর্গাকে সব বিপদ থেকে তুমি রক্ষা করবে। তুমি আমাকে কথা দাও দাদা, তুমি আমাকে কথা দাও। আমি কথা দিলাম রে ভাই, আমি জীবনের সব সময় তোর পাশে পাশে থাকবো রে ভাই, পাশে পাশে থাকবো। আগুনের পরশমণি ছোঁয়া কারে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন
ক্লান্তি এটা ফুলসজ্জা রাত্রি তোমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু ওই রাতে কি সব গোলমাল হয়ে গেল, আজকে দেওয়া হলো না। জি। তাই আর দিলাম। তাই হ্যাঁ গো বউ, আজ তোমাকে আমি অনেক কিছু দেবো। দেবে? আর কি দেবে তুমি আমাকে? তোমাকে আদর দেবো, আদর দেবে? জোয়ার দেবো, ভাত দেবে? আর আর অনেক অনেক ভালোবাসা দেবো। দাও দাও না গো, দাও তোমার অনেক ভালোবাসা তুমি আমাকে দাও। ভালোবাসা আমি কোথায় পাবো? আমার কাছে তো ভালোবাসা নেই গো। আছে তো আছে, প্রত্যেক স্বামী স্ত্রীর বুকের মাঝে লোকেরা থাকে অনেক ভালোবাসা, সেগুলো পরিবেশনা আর পরিস্থিতিতে সেগুলো খুঁজে নেওয়া যায়। তুমি বিশ্বাস করো বউ, আমার মুখে কোনো ভালোবাসা নেই, আমি সত্যি বলছি বউ। আমার মুখে লুচনা আছে বুঝি, ওই দেখি 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 আমি তোমার ভালোবাসা নেবো, তুমি আমাকে ভালোবাসাটা দেখাও। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা, ও তোমার আকাশ চোখে আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগিনী হয়ে গেলে শুভ পরিণয়, শুভ লগিনী হয়ে গেলে শুভ পরিণয়। আর যখনই ডাকে জানি তুমি উড়বে সারা, আর যখনই ডাকে জানি তুমি উড়বে সারা, দিশাহারা, ও তোমার আকাশ চোখে আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা, অমন করে আমার মুখের দিকে তাকিয়ে তুমি কি দেখছো স্বামী? তোমাকে গো, তোমাকে, তুমি কত সুন্দরী, তুমি কত ভালো, তাই না বউ? প্রত্যেক স্ত্রী তার স্বামীর ভালোবাসার অনুরাগের আগুনে এমনি সুন্দরী হয়ে ওঠায়। কি ভুলে গেছি কি একদম। ভুলে গেছো গো? আমি তোমাকে এই কাগজটা তোমার নামটা লিখে দিতে বলেছি। কিসের কাগজ এটা? দাঁড়া বললি না, ওই কাগজে তুমি সই করবে না। মাধবদা, কেন মাধবদা? এটা কিসের কাগজ? ওটা তো সাধারণ কাগজ হয়তো বলবো, ওটা তোমারই শ্বশুরমশাই একটা মূল্যবান দলিল। মূল্যবান দলিল? হ্যাঁ, ওই দলিলে লেখা আছে এই ছোটবাবু আমার দলিল, এই সমস্ত সম্পত্তি ওই মিনিস্টার নামে চলে যাবে। মাধবদা, সে কি? কেউ যদি এই ছোটবাবুকে বিয়ে করে সেই হবে এই সম্পত্তির অধিকারী নেই। জানি তো দাদা আমাকে বলেছে এই সব সম্পত্তি এখন আমার বইয়ের নামে হয়ে গেছে, কিন্তু এই দলিলে বৌদিগুলি যদি সই করে দেয় এই সমস্ত সম্পত্তি তোমার দাদা হয়ে যাবে ছোটবাবু। সে কি? ওই সেই সম্পত্তি বড় হাতে করে দেবো, এখন তোমাকে কি বাঁচিয়ে রেখেছি। মাধবদা! ওই সম্পত্তি বড় হাতে পেয়ে গেলে হোক তোমাদের তুমি একবারে শেষ করে কি বললো মাধবদা? ঠিকই বলছি, ওই বড় বড় শব্দ তো আমি ভালো করে চিনি, তাই তার সাথে তাল মিলিয়ে তোমার কি অঙ্কটা করতে হবে। আমি যে ছোটকে বাঁচিয়ে রাখতে চাই, তাই বলছি তোমরা খুব সাবধানে থাকবো, তোমরা খুব মাধবদা! মাধবদা, ওগো, এ আমি কি শুনলাম? তোমাদের এই সম্পত্তি নাকি? না না না, এই সম্পত্তি আমি কাউকে দেবো না, কাউকে দেবো না। এবার আমি বুঝেছি কি বুঝেছো? ওই দাদা তোমাকে ওই সোনার আংটিটা পরিয়ে দিতে কি বলেছে। বললে? এই আংটিটা তোমার দাদা আমাকে পরিয়ে দিতে বলেছে? হ্যাঁ, আর বলেছিল ওই সাথে ভালো ভালো কথা বলবি, ওই মন্দ করবি, আগত
কাগজটায় ছবি করে দিলে তোমাকে একটা সোনার হার দেবে বলে শুধু বইয়ের জন্য হার নয়, ওর জন্য দামি দামি পোশাক কিনে দেবো। এই, ওটাই সই করে নিয়েছিস তো? কখনো না, কখনো না। দুটো ফুটো বলে দিয়ে তুমি অতটাকে সম্পত্তি কখনো লিখে দিতে পারবে না। আমার বউ বলে দিতে ওই কাগজ সই করবে না। ও তোর ওই শয়তানি বউটা তোর কানে বিষ মন্ত্র দিয়ে দিয়েছে। তোর ওই শয়তানি বউকে যে চুলের মুঠি তোর এই পারবেন না, পারবেন না, বাস করতে পারবেন না। হাজার চেষ্টা করলে এই বাড়ি থেকে আমাকে তাড়াতে পারবে না। কারণ এই বাড়িতে পাকাপাকি থাকার দলিল আমার স্বামীর দেওয়া সিঁদুরের অধিকার আর সম্পত্তির অধিকার যখন আমি পেয়েছি, তখন এই পৃথিবীর কারোর সাধ্য নেই আমাকে এই বাড়ি থেকে বের করে দেয়। আপনি বুঝতে পেরেছেন তো ভাসুর ঠাকুর? আরে দূর ঠাকুর কাকে বলছি? আপনি তো একটা অসৎ। আর কত বড় অসুবিধার প্রমাণ তো আমি পেয়েছি না। কাজ না করে পায়ের ওপর পা তুলে বসে খেয়ে এসেছি, আর একটা মাত্র কাজ না তুই সেটাও করতে পারলি না। কেন পারলি না? একদম ভয় পাবি না, ঠিক ভাবে চালাবি। হ্যালো, কে বলছেন? আমার কারখানা ধর্মঘট কিসের দাবি? আর আমার কোনো দাবি দাবি নয়, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ রাজকেল, তোকে আমি 1 ঘন্টা সময় দিয়ে গেলাম। এই 1 ঘন্টার মধ্যে যদি তোর বউকে ওই জমিনে সই না করে রেখেছে, তোকে আমি জ্যান্ত চালিয়ে দেবো। কথাটা বলবি না। না না, আর আমি এখানে থাকবো না। আমাদের দাদা মিলে ফেলবে, আমি এখান থেকে পালিয়ে যাবো। যেদিকে দুটো দাও, যেদিকে পালাবো, পালিয়ে দাও, পালিয়ে দাও। আমি তো তোমাকে ওই সম্পত্তি তুমি বুঝতে পারছো না। আমার দাদাকে তুমি দিলে না, এই সম্পত্তির জন্য আমার বাবাকে উপরে বেরোতে আমি বাড়াত দিব। তাই তোমার স্বামীকে তোমাকে নিজেকেই ফিরিয়ে আনতে তা তো আমি জানি না মা। কিভাবে? আমি তো চক্ষ মা, চক্ষ সাত রাজা তোর এক মালিককে আগলে রাখার দায়িত্ব নিয়ে বসে আছি, আর সেই সম্পদ ওই মালিকের হাতে তুলে দিতে পারলে তবেই তো আমার ছুটি। তাকেই তো আমি খুঁজছি, আলো থেকে আদা, জল থেকে তল, সর্বত্রই আমি তাকে আকুল হয়ে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাকে আমি খুঁজে পাচ্ছি না। তবে সেই দানবটার সকল সন্ধান একবার আমি পেয়েছি। তখন আমার বিশ্বাস আমি আমার হারিয়ে যাওয়ার মালিককে ঠিক খুঁজে পাবো। কিছুক্ষণ আগে সে তো এখানে এসে দানবের হুঙ্কার ছাড়ছিল। আমি সব দেখেছি গো মা, আমি সব দেখেছি। আপনি কি আমার ভাসুর ঠাকুরের কথা বলছেন? ঠাকুর নয়, ঠাকুর নয়, ওকে একটা অসুর। তুমি তো দেবী গো মা। তোমার মুখে আমি নিরানি শক্তি আওয়াজ পাচ্ছি, যেন মনে হচ্ছে দানব দানি দুর্গা হয়ে তুমি পারবে অসুরটাকে নিধন করতে। আপনি কেনই মামাকে এসব কথা বলছেন বলুন তো? তা তো আমি জানি না মা। আমি আমার ভাগ্যটাকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম এখানে অনেক কিছুর সাথে আমার মিল আছে। এমনকি এই বাড়িটার মধ্যে যেন লুলুকুনে রয়েছে আমার অসংখ্য অতীত। আর সেই অতীতটা টানি তো আমি মাঝে মাঝে এখানে ঢুকে পড়ি। কিন্তু কে আপনি বাবা? বললে বাবা বাবা এই দুনিয়ার সবাই দেখে ভিখারি, পাগল, প্রেতাত্মা বলে বিদ্রুপ করে, তুমি তাকে কিনা বাবা হে বল না বাবা। আমি আমার হারিয়ে যাওয়া অতীতের একটু হলেও খুঁজে পেয়েছি, আমি খুঁজে পেয়েছি, আমি খুঁজে পেয়েছি। এই বাড়িতে ওনার অতীত খুঁজে পেলেন কি করে? ও
ভালো আছি রে দিদি, ভালো আছি। আগে তুই বল, তুই কেমন আছিস? ভালো নেই রে ভাই। আমার যে কপাল পুড়ে। কি হয়েছে দিদি? আমার ভাসুর ঠাকুর না একটা মানুষ নয়, একটা আস্ত শয়তান। আমার শ্বশুরমশাইয়ের সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য আমাদের শ্বশুরকে খুন করে গায়েব করে দিয়েছে। আমার স্বামীকেও না মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু যখন ও জানতে পারে যে আমার শ্বশুরমশাইয়ের সম্পত্তি আমার স্বামীর নামে লিখে না দিয়ে যে তাকে বিয়ে করবে সেই হবে সম্পত্তির অধিকারিণী, এই মর্মে মিল করে গেছে। সেই থেকে আমার স্বামীকে কুকুর ছাগলের মতো কোন রকমে বাঁচিয়ে রেখেছে রে ভাই। মিল অনুযায়ী তুই তো সমস্ত সম্পত্তির অধিকারী। ওই সম্পত্তি আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে রে ভাই। ওই সম্পত্তি লিখে নেওয়ার জন্য না আমার স্বামী প্রচন্ড ভাবে চাপ দিচ্ছে, তার অসুস্থ সুযোগে তাকে প্রচন্ড ভাবে মারধর করছে, আর সেই করে আমার স্বামী মারা ছেড়ে পালিয়ে গেছে। কেমন করছে দিদি? আমার মাথাটা যেন কেমন করছে। এই মুহূর্তে মনে হচ্ছে ওই শয়তানকে যদি সামনে পেতাম তাহলে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে ওখানে করে শেষ করে ফেলতাম। এখন তা সম্ভব নয়, আগে আমার স্বামীকে তো খুঁজে বের করতে হবে রে ভাই। কিন্তু তুই এখানে থেকে জামাইবাবুকে কেমন করে খুঁজবি রে? তার থেকে বরং তুই আপনার সাথে আমাদের ঘরে চল, আমরা সবাই মিলে একসঙ্গে যাই ওকে করবো। না হয় না, তা হয় না, হতে পারে না। আমি এখান থেকে চলে যাওয়ার পর আমার স্বামী যদি ফিরে আসে আর আমাকে যদি দেখতে না পায়, তখন যদি আমার কাছে আমার স্বামীকে মেরে ফেলে। না, 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 আমি যেতে পারবো না শোভা, আমি তোর সঙ্গে কিছুতেই যেতে পারবো না, কিছুতে। কালিস না দিদি, কালিস না। চোখের জয়টা মুছে একটু শক্ত হওয়ার চেষ্টা কর দিদি রে। যার পাশে কেউ নেই তার পাশে আছে সর্বশক্তিমান ঈশ্বর। ওই ঈশ্বরের ওপর একটুখানি ভরসা, ওই করুণাময় ঈশ্বরই তোকে রক্ষা করবেন রে দিদি। ওই করুণাময় ঈশ্বরই তোকে রক্ষা করবেন। কালিস না রে, মোছে রে নয়ন, কান্না হাসির খেলা এই জীবন। কান্দিস না রে, মোছে রে নয়ন, কান্না হাসির খেলা জীবন। কান্না হাসির খেলা ঈশ্বর নেই রে ভাই, ঈশ্বর নেই। ঈশ্বর যদি থাকতো তাহলে তোর হতভাগী দিদি দুর্গাকে আর চোখের জল ফেলতে হতো না রে ভাই। তুমি ফিরে এসেছিস এই পোশাকে? একটা ফল কেসে পুলিশ আমাকে তারা করেছে, তাই ভাবতে আমি তোর ঘরে ঢুকিয়ে পড়েছি। পুলিশকে আমার খবর দিত এই ভালো ঘরটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার স্বামীর রবিবার দেখে আমার স্বামীর আপনাকে রাজ অবস্থা আমি কিছু বুঝতে পারছি না। আমার স্বামী না রাজা অবস্থা আমি কিছু বুঝতে পারছি না। কিছুক্ষণ আগে যে লোকটা আপনার ঘরে ঢুকেছে তাকে আপনি আমার হাত তুলে দেন। কাছে এসেছি, তুমি না দিগন্তদা, তুমি দিগন্তদা এই বুঝি তোমার সমস্যা? কেমন আছো? ভালো। একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতটা ভালো থাকা যায় আমি ঠিক ততটাই ভালো আছি। বলতো হঠাৎ করে পুলিশের চাহিদা না পেলে আমার হয়তো কোনো অন্ধকারের মাঝে হারিয়ে যেতে হতো। তুমি না আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি সেদিন আমার বৌদি চক্রান্ত করেছিল। তাছাড়া আমাকে তুমি ক্ষমা করে দাও। থাক থাক না তোমরা থাক। মৃত প্রায় শরীর
চারা গাছটার গোড়ায় আর সহানুভূতির বাড়ি সিঞ্চন করে কি লাভ? আজ তো তুমি অনেক সুখে আছো দুর্গা, আমার ছেলে ভালো ঘর পেয়েছো, অনেক বড় বাড়ি, অনেক অর্থ সম্পদ তোমার। তাছাড়া এইগুলোর পুরোটাই তো আমি তোমায় দিতে পারতাম না দুর্গা। কি যে পেয়েছি একমাত্র ঈশ্বরই জানে দিগন্তদা। সেই জন্যই তো তোমার হয়ে ওই ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, যেই কারণে আমি এসেছি, যেই লোক কিছুক্ষণ আগে তোমার ঘরে ঢুকেছে, সে একটা স্কুল মামলা, তাকে তুমি আমার হাতে তুলে দাও দুর্গা। কোনো খুনি স্মাগলার আমার ঘরে আসলে তুমি বলতে কিছু ভুল জেনেছো। এখানে রামপুর দেবন্তর হয়তো তোমার কাছে অনেক ভুল করেছে দুর্গা, কিন্তু ইন্সপেক্টর দেবন্ত এখনো পর্যন্ত কোনো ভুল করেনি। আমি নিজের চোখে তাকে এই বাড়িতে ঢুকতে দেখেছি। আমি বলছি তুমি ভুল দেখেছো, কোনো খুনি স্মাগলার আমার ঘরে আসেনি। খালি হাতে ফিরে যাওয়ার জন্য আমি কিন্তু আসিনি ম্যাডাম। আমি যদি স্বেচ্ছায় ঘরে না যাই, তাহলে কিন্তু আমার আইনি ক্ষমতা প্রয়োগ করতে আমি বাধ্য হব। আপনি যদি স্বেচ্ছায় এখান থেকে চলে না যান, তাহলে আমি কারোর স্বরে চিৎকার করে বলবো তল্লাশির নাম করে আপনি আমার শিরোধারণ করতে চাইছেন। তুমি না একজন গৃহবধূ, আদর্শ সংসার করার স্বপ্ন নিয়ে তুমি না এই বাড়িতে এসছো, এই তোমার মনোভাব এত ছোট হয়। আজ আজ আমার ভাবতে অভাব লাগছে যে একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম। আই এম সরি, নিজের জন্য আজ আমার দুঃখ হয়। আবার আজ আর তুমি আমায় মাথা দিতে পারবে না দুর্গা। আমি তোমার ঘর সাজ করবোই করবো। আমি নিজে গিয়ে দেখতে চাই সে তোমার স্বামী না আমার খুঁজে ফেরা আসামি। আমাকে আকাঙ্ক্ষা দিয়ে এই পুলিশের হাতে ধরিয়ে দেবে বলে পুলিশ দেখেছো? একে তুমি এটাই না মানে আমি এই নিয়ে তার স্বামী, আমার নাম গোপালাম, বিখ্যাত দিদি। বলো না বউ, বলো না, আমি তোমার। হ্যাঁ, এবার আমার কথা বিশ্বাস হলো তো? আমি বলেছিলাম না ওই ঘরে আমার স্বামী শুয়ে আছে। সরি দুর্গা, সরি, আই এম ভেরি ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আসলে আমার সেই খুঁজে ফেরা রাজা মস্তানো অবিকল তোমার ওই স্বামীর মতো। এবার তাহলে তুমি যাচ্ছি অসুবিধা এসে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। তোমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠুক দুর্গা, এই কামনাই করি দুর্গা, এই কামনাই করি। আমার এইভাবে জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। কিন্তু আপনি হঠাৎ আমার স্বামীর পোশাক পরে আমার স্বামীর মতো সেজে বেরিয়ে এলেন যে? এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। ঘরে যে আপনার স্বামীর ছবিটা দেখে আমার নিজের ছবি ভেবে আমি অবাক হয়ে উঠলাম। পরেই ভাবলাম ওটা আমার ছবি নয়, ওটা আপনার ছবি, গৌরবের ছবি। মুহূর্তের মধ্যেই মাথায় আমার একটা আইডিয়া খেয়ে গেল। পুলিশের চোখে তুলতে তাই আপনার স্বামী নকল হয়েছে। কিন্তু আমার স্বামীর চাল চলন কথাবার্তা আপনি শিখলেন কি করে, জানলেন কি করে? ওই ঘরের মধ্যে রাখা ডায়েরির কয়েকটা পাতা উঠতি আপনার স্বামীর সম্পর্কে আমার একটা আইডিয়া চলে এলো। তা এত অল্প সময়ে আপনি এত কিছু রপ্ত করে নিলেন? নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছু করতে হয় ম্যাডাম। আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। যদি কোনোদিন সুযোগ পাই এর প্রতিদান আপনাকে আমি দেবো। প্রতিদানটা যদি আজই চাই, বলুন কি চান? এই বাড়িতে আমার ভীষণ বিপদ। আমার ভাসুর মানুষ নয়, আমার স্বামীকে প্রচন্ডভাবে মারধর করেছে সম্পত্তির জন্য, আর সেই ভয়ে আমার স্বামী পালিয়ে গেছে। সে কি কার ভয়? আমার ভাসুর ঠাকুরের ভয়ে। ও একটা আস্ত শয়তান। ওই দেখুন না, দেখুন সম্পত্তির লিখে নেওয়ার জন্য দলিল দিয়েছিল, ওই দিন দলিল আমরা সই করিনি বলে আমাদেরকে পুড়িয়ে মেরে ফেলার জন্য ভয় দেখিয়েছে। তাই বলছি আমার স্বামী যতদিন না ফিরে আসছে ততদিন আপনি আপনার স্বামীর বক্সিং হবে, তাই তো? বেশ, আমি শুধু আপনার স্বামীর বক্সিং দেবো না, আপনাকে সব রকম বিপদ থেকে আপনাকে রক্ষা করার চেষ্টাও করবো। ঈশ্বরের ক্ষমতা নাই যে আমার হাত থেকে রক্ষা করা। সই করেছে কখনো না, কখনো না। আমার বউ বলে দিন দিয়ে কখনো সই করবে না। এতো এতো তো ঘরে চলো। আমি শেষ মানের মতো বলছি, এই দলিলে সই করবি কি না? আমার স্বামী যখন বলেছে দলিলে সই করবে না, তখন আমিও করব না, কিছুতেই না। ওর আগে তোর স্বামীকে আমি
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाय